নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আরও দুটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। আমি সুদেষ্ণা। আমার খুব কাছের এক মানুষ, আমার ঠাকুমা এবং আমারই এক অতি পরিচিত আত্মীয়ার জীবনের দুটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। সঙ্গে হয়তো আমার নিজের জীবনেরও একটা ছোট ঘটনা অ্যাড করতে পারি। বেশি কথা না বলে সরাসরি আগে আমরা ঘটনাগুলো শুনে নিই। অনেকে অনেক কথা বলে, সেই সব যুক্তিতর্কের বিষয়, ব্ল্যাক ম্যাজিক হয় কি হয় না, ভূত আছে কি নেই, অলৌকিক ঘটনা ঘটে কি ঘটে না। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো, ভাই, যার জীবনে ঘটে সেই একমাত্র বুঝতে পারে ঠেলা কাকে বলে। আর যাদের জীবনে কিছু ঘটেনি তাদের বলবো আপনারা গল্প মনে করেই শুনে নিন। তো ঘটনাটা ঘটেছিল তখন আমি বেশ ছোট বলতে আমি যখন ক্লাস 3-তে পড়তাম। সালটাল অতটা মনে নেই, তাও বলছি 86 বা 87-এর ঘটনা হবে। কারণ আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমার দাদু মারা যান, ঠাকুরদা। তার আগে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমাদের বাড়ির সামনে একটি শিব মন্দির ছিল। ঠাকুমা রোজ ভোরবেলা সেখানে পুজো দিতে যেতেন। তো ঠাকুমাকে একদিন পুজো, তখন কিছু একটা শিবরাত্রি ফাত্রি এরকম কোনো একটা অনুষ্ঠান ছিল, একটা ধর্মীয় উৎসব ছিল। ঠাকুমা একদম প্রথম দিকে ভোরের পরেই যে সময়টা, ওই সময়ে একদম প্রথম দিকে গিয়েছিলেন শিব পুজো করতে। তো বাড়ির সামনেই, অসুবিধা তো নেই, এবং সধবা মানুষ যেমন যান গিয়েছিলেন, পুজো করেছেন। ওখানে এক মহিলার সঙ্গে আলাপ হলো। মহিলার কিন্তু মাঝবয়সী, বেশি বয়স না, কতই বা হবে। সেই সময় ঠাকুমা গল্প করেছিলেন হয়তো মেরে কেটে 35-36 বছরের বেশি হবে না। মহিলা এসেছিলেন, মন দিয়ে পুজো করলেন, বেল দিলেন শিব ঠাকুরকে, বেল পাতা দিয়ে বেল দিয়ে ভালো করে পুজো করে লাল পাড় সাদা শাড়ি একটি নিয়ে এসেছিলেন, তাতে সিঁদুর আলতা। আচ্ছা ভাই, শিব পুজো করতে গেলে লাল পাড় সাদা শাড়ি সিঁদুর আলতা কে নিয়ে যায়? ওই ভদ্রমহিলা এনেছিলেন। তখন তো একদম ছোট ছিলাম, এইসব প্রশ্ন মাথায় আসেনি। কিন্তু বড় হয়ে যখন গভীরে ব্যাপারটা ভেবেছিলাম, তখন মনে হয়েছিল সত্যি তো, শিব পুজো করতে গিয়ে কে আবার লাল পাড় সাদা শাড়ি আলতা সিঁদুর নিয়ে যায়? ভদ্রমহিলা বললেন ওনার নিজের বাড়িতে নাকি মা দুর্গা প্রতিষ্ঠিত। আমার ঠাকুমার কাছে গল্প করেছিলেন প্রতিষ্ঠিত, এবং মা সঙ্গে থাকলে বাবাও থাকেন। তো ওখানে শিব পুজো করেছেন, উনি শিব প্রতিষ্ঠাও করেছেন। কিন্তু ওনার কাছে দেবার পরেও নাকি উনি স্বপ্ন দেখেছেন, আগে আমার স্বামীর কাছে এইসব জিনিস ঠেকিয়ে নিয়ে আয়, তবেই গিয়ে আমি পড়তে পারবো, ওগুলোর মাহাত্ম্য বোঝা যাবে। তো বললেন, এইসব গল্প টল্প বলার পর বললেন, মা, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে আমি এই শাড়িটা, আমার বাড়ির মায়ের ছোঁয়ানো, আপনাকে দিতে চাই। আপনি যদি গ্রহণ করেন তো খুবই ভালো হয়। এবং আমার ঠাকুমা যথারীতি ভাবলেন, ওরে বাবা, সকালবেলা এরকম একটা ভালো শাড়ি, সিঁদুর আলতা একজন সৎমনে দিচ্ছে, আবার বেলও দিচ্ছে। তো বলেছিলেন ভদ্রমহিলা, বেলটা কিন্তু শুধুমাত্র আপনি এবং আপনার স্বামী খাবেন, আর কেউ যেন না খায়, কারণ এগুলো শুধু আপনাদেরই আমি মেয়ে হিসেবে দিলাম। অত্যন্ত এমন সুন্দর করে বলেছিলেন। তো আমার ঠাকুমা তো আপ্লুত হয়ে গিয়েছিলেন, বাড়িতে নিয়ে এসেছিলেন, সেই বেলের শরবত বানিয়ে নিজে এবং আমার ঠাকুরদাকে খাইয়েছিলেন।
এবং সন্ধেবেলা লাল পাড় সাদা শাড়িটি যথারীতি পরিধান করে সেই সিঁদুর মাথায় দিয়ে পায়ে আলতা পরে সুন্দর করে সেজে গুজে ঠাকুর ঘরে ঢুকেছিলেন পুজো দিতে। না, বেশি দিন নয়, পরের দিন থেকেই দাদু পড়লেন বিছানায়, খুব অসুস্থ হয়ে উঠলেন, ভীষণ অসুস্থ। তারপর আস্তে আস্তে এইভাবে বেশ কিছুদিন চলার পর পরের বার যখন দুর্গা পুজো এলো, উনি বোধহয় খুব সম্ভবত, আমার ঠিক মনে নেই, কালী পুজোর দিনে মারা গিয়েছিলেন। তখন ওনার মানে আমার ঠাকুরদার ইউরেমিয়া বলে একটি ইউরিনের রোগ হয়েছিল, কিডনির একটি কঠিন রোগ, ইউরেমিয়া নামটা আমার মনে আছে, আমার ছোটো পিসির মুখে শুনেছিলাম। এবং দুর্গাপুজোর সময় আমাদেরই এক ভাড়াটে জেঠু, আমরা দাদা বলতাম ছোটো বয়সে, বাট আমাদের জেঠু বা কাকা কিছু একটা বলা উচিত ছিল, তিনি আবার সিদ্ধি খাইয়ে দিয়েছিলেন দাদুকে। এবং তারপরেই দাদু সেই যে শয্যাশায়ী হলেন, আর ওঠেননি, কালী পুজোর দিন মারা যান। তো এটা আমাদের সকলের ধারণা, ঠাকুমা যদি ওই লাল পাড় সাদা শাড়ি এবং আলতা সিঁদুর গ্রহণ না করতেন, বেলের শরবত না খেতেন, হয়তো ঠাকুরদার কিছুই হতো না। কারণ ঠাকুরদা দিব্যি সুস্থ সবল ছিলেন। এই জিনিসগুলি গ্রহণ করার পর দিন থেকেই উনি শয্যাশায়ী হন। তো ছোটোবেলার আধো আধো ছবি মনে পড়ে, আজও পরিষ্কার নয়, মানে ছবিগুলো একটু আবছা হয়ে গেছে মনের আয়নায়। এরপর তো ঠাকুমা বিধবা হয়ে গেলেন। তো সেই মানুষটি তো আর তখনকার দিনে গোঁড়া, যারা ব্রাহ্মণ বাড়িতে বা গোঁড়া হিন্দু পরিবারে কোনো বিধবা মানুষ তো লালের ধারে কাছে যান না, লাল রঙটিকে তারা সন্তর্পণে এড়িয়ে চলেন। তো সেই লাল পাড় সাদা শাড়িটি আমাদের কাজ করতেন এক দিদি, তার নাম এখনও মনে আছে, সুভদ্রাদি। সেই সুভদ্রাদিকে দিয়েছিলেন। এবং আশ্চর্যের বিষয়, সুভদ্রাদি যেদিন ওই শাড়িটি পরিধান করেছিল, তারও কিন্তু তার পরের দিনেই তার স্বামী অসুস্থ হয় এবং তিনিও কিন্তু গত হয়েছিলেন। এরপর সুভদ্রাদি হয়তো আরও কাউকে একটা দিয়েছিলেন, তিনি গল্প করেছিলেন একই ঘটনা 3 বার ঘটেছিল। যিনি পরিধান করেছিলেন শাড়িটি, পরবর্তীকালে তারই পরের দিন কাকতালীয়ভাবে তাদের স্বামীরা অসুস্থ হন এবং কেউই ইহজগতে আর থাকতে পারেননি। আমার যতদূর মনে হয়, সেই ভদ্রমহিলা এমন কিছু করেছিলেন, ব্ল্যাক ম্যাজিক, যেটা ওনার নিজের স্বামীকে বাঁচানোর উদ্দেশ্যে হয়তো হয়ে থাকবে। যার যত এরম স্বামী বিয়োগ ঘটবে, ওনার স্বামীর আয়ু ততটাই বৃদ্ধি পাবে। তো এই ঘটনাটি একেবারে ধ্রুব সত্য, এই ঘটনা ঘটেছিল। এবার যারা বলবেন ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না, ভাই, যাদের কাছে হয় না তো হয় না, যারা ভুগেছেন তাদের কাছে হয়। আমার অতি পরিচিত এক আত্মীয়া এবং আমার বান্ধবীও বলবো, তাকে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে একটা প্রমাণ সাইজের মেয়ে, হঠাৎ তার ওজন হয়ে গেল 26 কেজি, দিনে 25-30 বার সবুজ সবুজ বমি, এবং বা ওরকম ততোধিকবার মানে পাতলা জলের মতো পটি হতো, কালো কালো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করিয়ে দেখেছিলেন কোথাও কিছু সমস্যা নেই, এবং ডাক্তার বারবার বলতেন যে শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাচ্ছে ওই পটির মাধ্যমে। এবারে মেয়েটি তো প্রায় শয্যাশায়ী হব অবস্থা। কোনো রকমে প্রাণ নিয়ে ধুকু করে বেঁচেছিল। অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে গিয়েছিল। অত বড় একটা মেয়ে, তার 26 কেজি ওজন এসে দাঁড়িয়েছিল, কুচকুচে কালো হয়ে গেছিল, শুকনো, এবং গায়ের রং অত্যন্ত
কালো, যে মেয়ে আগে একসময় ধপধপে সাদা ফর্সা ছিল। এইবার ডাক্তারের কাছে, অন্য একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, আপনারা তো মেরেই এনেছেন, কি করি যে, এই যদি না বাঁচে আমাকে কিন্তু দয়া করে মারবেন না। তো ওরিয়ের সঙ্গে আর একটি ছেলে কোনো এক সময় পড়তো, ও তাকে ভাই বলে ডাকতো, 11-12 একসঙ্গে সবাই পড়তো। সে ভগবানের ইচ্ছেতে একদিন বাড়িতে আসে, কোনো একটা কাজের জন্য গিয়েছিল কলেজ স্ট্রিট, এবং সেখান থেকেই ফেরার পথে ওদের বাড়ি আসে এবং ওকে দেখে আঁতকে ওঠে। এরপর যেই ঘটনাটি ঘটেছিল, ছেলেটি বলেছিল, আমার পরিচিত এক দাদা আছে, তুই যদি আমার সঙ্গে একবার সেই দাদার কাছে যাস, উনি কিন্তু বড় তান্ত্রিক, দেখে বুঝতে পারবি না, কিন্তু সত্যিই উনি বড় তান্ত্রিক, একবার যাবি রে, অনেক তো ডাক্তার দেখাচ্ছিস। তা মেয়েটির মা অনুমতি দিয়েছিলেন। তখন মেয়েটি ওই ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন সেই দাদার কাছে, এবং দাদা যখন দেখলেন তখন ওকে বললেন যে, মা, ও একটা চুড়িদার পরে গিয়েছিল, একটুখানি চুড়িদারের পা থেকে উপরে খানিকটা তোলতো মা, তোর পায়ের গোছাটা একটু দেখবো। দেখার পর উনি শিউরে উঠেছিলেন এবং উনি 2টি ঝাঁটার কাঠি নিয়েছিলেন, মন্ত্র পড়েছিলেন, বলেছিলেন যদি কাঠিগুলো মন্ত্র বলে সমান হয়ে যায় তাহলে বুঝবো যে তোকে কেউ কিছু করেছে, তা সত্ত্বেও তুই প্রাণে বেঁচে যাবি, কিন্তু কোনোভাবে যদি সমান না হয় তোর কিন্তু প্রাণের ফাঁড়া আছে। যথারীতি উনি মন্ত্র বলছেন, কিছুতেই কাঠিগুলো সমান হচ্ছিল না। অবশেষে উনি একটি চাকু নেন, না কাটেননি কিন্তু কাঠিগুলো, চাকুটি হাতে নিয়ে জাস্ট একটুখানি হালকা করে ছুঁয়েছিলেন, এবং মন্ত্র পড়ার পর অবশেষে প্রায় আধ ঘন্টা বাদে কাঠিটি সমান হয়। তখন উনি বলেছিলেন যে, মা, তুই প্রাণে বেঁচে গেলি। এইবারে ভদ্রলোক বলেছিলেন, এটা তো সাময়িক একটা উপশম হলো, এরপর তোমাকে যদি পার্মানেন্টলি এর থেকে মুক্তি পেতে হয় তো আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, তুমি বাড়িতে গিয়ে অনুমতি নাও মা, তাহলে আমি তোমার সঙ্গে যাব, এক জায়গায় নিয়ে যাব, এবং সেটা হতে হবে অমাবস্যা এবং শনিবার। তো মা তার সন্তানের প্রাণ তো চাইবেই যাতে সুস্থ হয়, তিনি অনুমতি দিয়েছিলেন, এবং ভদ্রলোক যথারীতি সঙ্গে করে নিয়ে গিয়েছিল শনিবার অমাবস্যা সকালবেলা বলতে বেশ বেলা হয়ে গিয়েছিল, এবং উনি এক ভদ্রমহিলার কাছে নিয়ে যান, যাকে দেখলে তাৎক্ষণিকভাবে অত্যন্ত ভয় লেগে যায়। অত্যন্ত পৃথুলা শরীর, গাত্রবর্ণ অত্যন্ত কালোর দিকে, এবং একটা বেশ বড় লাল সিঁদুরের টিপ পরা, মোটা করে সিঁদুর পরা, এবং ওরা যখন গিয়েছিল তখন সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কিনে নিয়ে গিয়েছিল। তো উনি বলেছিলেন মেয়েটিকে যে ভালো করে ময়দাটা মাখো, ময়দা নিয়ে যেতে হয়েছিল, ভুলে গেছি, ময়দা, সর্ষের তেল আর লঙ্কা। ময়দাটা মাখার পর উনি মেয়েটিকে শুইয়ে দেন একটি চাটাইয়ের ওপর, এবং ওই দাদা এবং ওই বন্ধুটি একজন হাত ধরে টানতে শুরু করলো, একজন পা ধরে, এবং ভদ্রমহিলা বিড়বিড় করে কী মন্ত্র পড়ছিলেন জানা নেই, সমানে দুদিকে মাথা নাড়ছিলেন, নঅর্থক না সূচক, আর ওই দাদা সমানে বলে যাচ্ছিলেন, হ্যাঁ আছে, হ্যাঁ আছে, আপনি একটু দেখুন না মা, হ্যাঁ আছে। তো ভদ্রমহিলা প্রায় ওরকম 45 মিনিট মতন মন্ত্র পড়ার পর মেয়েটি তখন নাভিশ্বাস উঠে গেছে, জোরে জোরে শ্বাস নিতে বলছিলেন। তো এরকম অবস্থায় ভদ্রমহিলা শেষ পর্যন্ত হ্যাঁ সূচক মাথা নাড়েন, এবং তারপর মেয়েটির পেট থেকে ওই ময়দার তালটি তুলে নেওয়া হয়, একদম দেখতে পিৎজার মতো করে পেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল ময়দাটা মাখানোর পর। এবং যখন মেয়েটির পেট থেকে ময়দাটি তোলা হয়, চচ্চড় করে মনে হচ্ছিল তার, এটা ওনার বক্তব্য শুনে বলছি, যে মনে হচ্ছিল যেন বটগাছের শেকড় তুলে দেওয়া হলো, এবং পেটটা হালকা হয়ে গেল, শরীরটা যেন কী রকম একটা ফুরফুরে টাইপের হয়ে গেল।
তো তখন মেয়েটির সামনে ওই ভদ্রমহিলা পুরো ময়দাটাকে উল্টিয়ে দেখান যে দেখ তোর সারা শরীরে কী ছড়িয়ে গেছিলো। মেয়েটি বলেছিল আর কি, অজস্র গামছার টুকরো। কী করে তার পেটের মধ্যে গেল, কি খাবারের সাথে গেল, কিছুই সে জানে না। অজস্র টুকরো। ভদ্রমহিলা একটি চিমটে দিয়ে ছোট ছোট, মানে সন্না যাকে আমরা বলি, একটা কাগজের মধ্যে সমস্ত টুকরোগুলোকে ভালো করে জমা করে মুড়ে দিয়েছিলেন। বলেছিলেন এটা বাড়িতে গিয়ে পোড়াতে হবে, যেন একটা ফোঁটাও মাটিতে না পড়ে, ছাই পড়ুক কোনো অসুবিধে নেই, কিন্তু এর থেকে একটা টুকরোও যেন মেঝেতে না পড়ে যায়। এবং সেই হিসেবে সন্ধেবেলা ওই দাদা মেয়েটির বাড়িতে যান এবং একটি মোমবাতি জেলে সাঁড়াশি দিয়ে ধরে ওটা পোড়ানো হয়েছিল। এবং মেয়েটির বক্তব্য অনুযায়ী, মানে আমার বান্ধবীর বক্তব্য অনুযায়ী, সারা বাড়িতে একটা শ্মশানের মতন মরা পোড়ার গন্ধ, কাঁচা মাংসের গন্ধে ভরে গিয়েছিল। এবারে ওই ভদ্রমহিলা সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে ফাটিয়ে ওই মেয়েটিকে দিয়ে বলেছিলেন এটা রোজ মাখতে হবে 1 মাস ধরে, আর যেদিন সারা শরীর জ্বলে যাবে সেদিন জানবে তুমি সুস্থ হয়ে গেলে। আমার বান্ধবী বলছে আমি রোজ মাখতাম, কিন্তু শরীরে কোনো জ্বালা পোড়া নেই। এইভাবে চলতে চলতে মাসখানেকের ওপর হয়ে গেলে তখন একদিন আমার সারা শরীর জ্বলে যাচ্ছিল। দাদাকে ফোন করে জানানো হলে তিনি বললেন যাও, ওগুলো কোনো একটা পুকুর হোক বা কোনো জলাশয় হোক, সেখানে ফেলে দিয়ে আসতে হবে রাতের বেলা। মেয়েটি তাই করেছিল এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এই হলো 2টো ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা মানবেন, যারা না মানবেন তারা গল্প মনে করেই শুনবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করতে একদম ভুলবেন না যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে। যাদের নিজেদের জীবনে এরকম ঘটনা ঘটেছে বা আর পরিচিত কারো জীবনে এরকম ঘটনা ঘটেছে, তারা কিন্তু অবশ্যই ঘটনাগুলো আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন, অথবা মেল আইডি, ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে, মেল করেও লিখে জানাতে পারেন। তো আপনাদের এক একটা লাইক, আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট আমার আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন ঘটনা এবং গল্প। আমার চ্যানেলে কিন্তু রহস্য গল্পও থাকে, সবই কিন্তু একসাথে আপনারা পাচ্ছেন। সেগুলো শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রতিটা কমেন্ট, লাইক আমাকে উদ্বুদ্ধ করে। আর কথা না বাড়িয়ে বলবো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন কি করবেন না ভাবছেন, সাবস্ক্রাইবটা করেই দিন। একসাথে অলৌকিক ঘটনা, দৈবিক ঘটনা, রহস্য গল্প সব কিছু পেয়ে যাবেন। শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা বিদায় নিচ্ছি। বাই।